আমরা ফিজিক্সের বল অধ্যায়ের পঞ্চম ক্লাস করব। তা আমরা এর আগের দিন কিছু ম্যাথ করেছিলাম, সৃজনশীল করেছিলাম ভরবেগ নিয়ে। তা আমরা আজকে হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা পড়বো। তো দ্বিতীয় সূত্র পড়ার আগে আমরা ফার্স্টের সূত্রটা যদি একটু খেয়াল করি, বলতো প্রথম সূত্রটা কি ছিল? যে প্রথম সূত্রটা তোমাকে বল সম্পর্কে একটা ধারণা দিছিল, কেমন যে বস্তুর যদি তুমি জড়তার পরিবর্তন করতে চাও তাহলে বল নামক একটা জিনিস আছে যেটা তোমাকে প্রয়োগ করতে হয়, করলে তার জড়তার পরিবর্তন হয়। অর্থাৎ সে যদি স্থির থাকে তাহলে গতিশীল হয়, আর যদি সে গতিশীল থাকে তাহলে স্থির হয়। এখন বল জিনিসটা কি, অর্থাৎ বল সম্পর্কে আমরা একটা আইডিয়া পাইছি, কিন্তু বলের মানটা কত, ম্যাথমেটিক্যালি সেই বলের পরিমাপটা কত, সেটা হচ্ছে আমরা নিউটনের দ্বিতীয় সূত্রের সাহায্যে বের করব। তো আমরা আজকে নিউটনের দ্বিতীয় সূত্রটা পড়ব। তো নিউটনের দ্বিতীয় সূত্র পড়ার আগে খেয়াল করো তো, আমরা প্রায় সময় বলের ইউজটা দেখি। মনে করো ক্রিকেট খেলার সময় বলার যখন বল করে, ব্যাটসম্যান ওই বলটাকে যখন হিট করে, তুমি খেয়াল করো তো ক্রিকেট বল এবং ব্যাটের মাঝখানে যে স্পর্শটা, এই সময়টা কিন্তু অনেক কম। তাহলে খেয়াল করো তো এই অল্প সময়ের মধ্যে কিন্তু সেই বলটাকে একটা বল প্রয়োগ করে, তখন দেখো বলটা অনেক দ্রুত চলে যায়। আবার খেয়াল করো তো, মনে করো একটা ঠেলা গাড়ি বা একটা গাড়িকে তোমরা অনেকে মিলে ধাক্কায় এটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাচ্ছ, তাহলে তুমি খেয়াল করো তো তুমি এটাকে ধাক্কাচ্ছ অনেকক্ষণ ধরে, তাহলে এইখানে কিন্তু সময় ব্যাপ্তিটা অনেকক্ষণ। অর্থাৎ বল দুই রকমের হতে পারে, একটা হচ্ছে জাস্ট অল্প সময়ের জন্য তোমাকে টাচ করবে, করে তুমি বলটা দিয়ে দিলা। আর আরেকটা কি, আরেকটা হচ্ছে দীর্ঘ সময় ধরেও তুমি বলটা প্রয়োগ করতে পারো। যেমন মনে করো একটা খাটের উপর তোমরা ফ্রেন্ডরা মিলেও বসে আসো, তাহলে তোমরা সবাই মিলে কিন্তু খাটটার উপর একটা বল প্রয়োগ করতেছো, যেটাকে আমরা বলি হচ্ছে বস্তুর ওজন। আমরা সামনে পড়বো। তাহলে তোমরা খেয়াল করো, তোমরা অনেকক্ষণ বসে আসো, এই কথার মানে তোমরা অনেকক্ষণ ধরে এই খাটটার উপর একটা ওজন বা বল প্রয়োগ করতেছো। এখন তুমি খেয়াল করো তো, একজন বান্ধবী বা একজন বন্ধু মনে করো হচ্ছে লাফ দিয়ে খাটের উপর পড়লো। তুমি খেয়াল করো তো সে লাফ দিয়ে যখন খাটের উপরে পড়লো, তুমি দেখো তো সে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে খাটের মধ্যে একটা জোরে বল প্রয়োগ করে। অর্থাৎ এই ক্ষেত্রে সে খুব অল্প সময় খাটটার উপর কি করে, বল প্রয়োগ করে। তাহলে বল দুই রকমের হতে পারে, একটা হচ্ছে দীর্ঘ সময় ধরে হবে, আর একটা খুব অল্প সময় ধরেও হতে পারে। তো এখন আসো আমরা নিউটনের দ্বিতীয় সূত্রটাতে যদি যাই, দেখো দ্বিতীয় সূত্রটা কি বলা হচ্ছে, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। তো তোমরা খাতায় সূত্রটা একটু লিখে নাও। তা আসো আমরা যদি এটা আবার ব্যাখ্যা করি, আমরা মনে করলাম এইখানে একটা বস্তু আছে এ বিন্দুতে, যে বস্তুটার ভর হচ্ছে এম এবং তার বেগ হচ্ছে ইউ। এখন এই বস্তুটার উপর তুমি কি করলা, এফ পরিমাণ বল প্রয়োগ করছো। এখন এফ বল প্রয়োগ আমরা মনে করলাম এই বলটা তুমি টি সময় ধরে প্রয়োগ করছো, তাহলে এর ফলে বস্তুটা মনে করলাম আমরা বি বিন্দুতে আসে। কারণ কি আমরা জানি বল প্রয়োগ করলে বস্তুর জড়তার পরিবর্তন হবে, তাহলে এইখানে ছিল তুমি বল প্রয়োগ করে ধাক্কা দিয়ে তাকে এই পয়েন্টটাতে নিয়ে আসছো, তা আমরা মনে করলাম এই পয়েন্টটা হচ্ছে বি। তো বি বিন্দুতে তার ভেগটা হচ্ছে ভি, এবং বস্তুর ভরের তো কোনো পরিবর্তন হয় না, তাহলে বস্তুর ভর হচ্ছে এম। এখন তুমি খেয়াল করো তো, তাহলে আমাদের এ বিন্দুতে বস্তুর ভরবেগ কত, খেয়াল করো তো এইখানে বস্তুর ভরবেগ কত, ভরবেগ সমান সমান হচ্ছে এম ইউ। আর এই বিন্দুতে যদি আমরা ভরবেগ বের করি, বস্তুর যে ভরবেগ সমান সমান কত আসবে বলতো, এম ভি। তাহলে আমাদের সূত্রটাতে খেয়াল করে কি বলছে, ভরবেগের পরিবর্তনের হার, হার জিনিসটা কি পড়ে যাচ্ছি, তাহলে ভরবেগের পরিবর্তন। তাহলে আমরা যদি এখানে পরিবর্তন বের করি, খেয়াল করো তো প্রথমে ভরবেগ ছিল এম ইউ, পরে ভরবেগ হচ্ছে এম ভি, তাহলে ভরবেগের পরিবর্তন কত, এম ভি মাইনাস হচ্ছে এম ইউ, যেটা আমরা আগের ক্লাসেও পড়ছি। তাহলে সুতরাং ভরবেগের পরিবর্তন, ভর বেগের পরিবর্তন সমান সমান হচ্ছে এম ভি মাইনাস হচ্ছে এম ইউ। এখন তুমি খেয়াল করো তো বস্তুটা এ থেকে বি তে যেটা আমরা শুরুতে ধরে নিছি, তার কত সময় লাগছে বলতো, টি সময়। তাহলে আমরা বলতে পারি না টি সময় তার ভরবেগ পরিবর্তন হচ্ছে এতটুকু, কারণ কি প্রথমে ভরবেগ ছিল এম ইউ, টি সময় পর ভরবেগ হচ্ছে এম ভি, তাহলে পরিবর্তনটা কত সময় হয়েছে আমাদের, টি সময়ে। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং টি সময়ে ভরবেগের পরিবর্তন সমান সমান হচ্ছে এম ভি মাইনাস হচ্ছে এম ইউ। তাহলে সুতরাং একক সময়ে ভরবেগের পরিবর্তন, তাহলে আমরা ঐকিক নিয়মে করলে কি হবে, টি দ্বারা ভাগ হবে,
তাহলে হচ্ছে এম ভি মাইনাস হচ্ছে এম ইউ ডিভাইডেড বাই হচ্ছে টি। এখন মনে রাখবা আমরা যখন তোমরা অধ্যায় 2 আমরা পড়াইছি, বলো তো বেগের সংজ্ঞাটা কি ছিল, যে সরণের হারকে আমরা বেগ বলি। তাহলে বলতো এইরকম ছিল না যে ভি ইজ ইকুয়াল হচ্ছে এস বাই টি। তারপরে ত্বরণের সংজ্ঞাটা কি ছিল তোমার, বেগের পরিবর্তনের হারকে তুমি ত্বরণ বলো, অর্থাৎ এইরকম ছিল এ ইজ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে তুমি খেয়াল করো আমরা এর আগে হার এই শব্দটা ইউজ করছি, কি বললাম, সরণের হারকে বেগ বলি, তারপরে বেগের হারকে ত্বরণ বলি। তাহলে হার এই কথা দ্বারা মনে রাখবো, আমাদের সায়েন্সে ওয়ার্ডটা অনেকবার আসবে। হার মানে হচ্ছে সময়ের সাপেক্ষে ভাগ। তাহলে খেয়াল করো প্রত্যেকটা ক্ষেত্রে টি দ্বারা যেখানেই ভাগ থাকে আমরা ওই জিনিসটাকে হার বলি। তাহলে বলো তো এখানে উপরে হচ্ছে দেখো ভরবেগের পরিবর্তন আর নিচে সময় দ্বারা ভাগ করছো, তাহলে বলো তো এই রাশিটাকে আমরা কি বলতে পারি, ভরবেগের পরিবর্তনের হার। তাহলে আমরা এখানে লিখলাম যে সুতরাং ভরবেগের পরিবর্তনের হার সমান সমান mv মাইনাস mu ডিভাইডেড বাই হচ্ছে t। তো তুমি খেয়াল করো তো আমরা উপর থেকে চাইলে একটা m কমন নিতে পারি, m কমন নিলে আসবে হচ্ছে v মাইনাস u ডিভাইডেড বাই হচ্ছে t। তাহলে m টাকে ভাইয়া সামনে এনে লিখলাম m ইনটু v মাইনাস u ডিভাইডেড বাই হচ্ছে t। এখন তুমি খেয়াল করো তো আমাদের v মাইনাস u বাই t এটা মানে দেখো আমরা কি জানি বলো তো, ত্বরণ। তাহলে এইখানে ভাইয়া এই v মাইনাস u বাই t এটার পরিবর্তে আমরা স্মল a লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে m a। তাহলে বলো তো তুমি ভরবেগের পরিবর্তনের হার কত পাইছি আমরা, m a। এখন আসো তো আমাদের দ্বিতীয় সূত্রতে কি বলছে খেয়াল করো, যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে খেয়াল করো তো আমরা দ্বিতীয় সূত্র অনুসারে, যে দ্বিতীয় সূত্রানুসারে প্রযুক্ত বল সমানুপাতিক, আমরা আগের দিনও এটা পড়াইছি, সমানুপাতিক হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, এখন তুমি খেয়াল করো তো প্রযুক্ত বল তুমি কতটুকু বল প্রয়োগ করছো, এই যে খেয়াল করো আমরা শুরুতে বস্তুটার উপর কত বল প্রয়োগ করছি, F বল প্রয়োগ করছি। তাহলে হচ্ছে F সমানুপাতিক, তুমি খেয়াল করো তো আমাদের ভরবেগের পরিবর্তনের হার আমরা বের করছি, এটার মান কত বলো তো, m a। তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে m a। এখন একটা জিনিস ভাইয়া দেখাবো, এটা মনে রাখবো আমাদের সামনেও আসবে। আমরা এর আগের দিন সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক জিনিসগুলো ভাইয়া তোমাদেরকে বুঝাইছিলাম, যে p সমানুপাতিক q আর p সমানুপাতিক হচ্ছে 1/q। এটাকে আমরা বলি সমানুপাতিক আর এটাকে আমরা বলি কি, ব্যস্তানুপাতিক। এখন এই সমানুপাতিক চিহ্নটাকে যদি উঠাও তুমি, এটা মনে রাখবা যে উঠাইলে আমাদের একটা সমান সমান আসবে এবং হচ্ছে ধ্রুবক আসবে, ইনটু হচ্ছে কিউ। ঠিক একই ভাবে তুমি যদি সমানুপাতিক চিহ্নটাকে ভাঙাও তাহলে একটা সমান সমান আসবে আর হচ্ছে ধ্রুবক আসবে। তাহলে এই জিনিসগুলো মনে রাখবা। তাহলে ভাইয়া তোমরা যারা জানো তাহলে তো ভালো, আর যারা জানো না খাতায় লিখে রাখো যে সমানুপাতিক চিহ্ন উঠালে সমান সমান এবং ধ্রুবক আসবে। অনুরূপভাবে সমান সমান এবং ধ্রুবক থাকলে আমরা সমানুপাতিক চিহ্ন লিখতে পারি। এই লাইনটা তোমরা একটু লিখে রাখো। তাহলে এখন খেয়াল করতে আমরা যদি এখানে সমানুপাতিক চিহ্নটা উঠাই, আমরা মাত্র শিখলাম, তাহলে এখানে কি আসবে, সমান সমান এবং একটা কি আসবে, ধ্রুবক আসবে। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে f সমান সমান, এখানে যে ধ্রুবকটা এটাকে আমরা k দ্বারা আনলাম, সমান সমান হচ্ছে m a। তাহলে এখানে k এর পরিচয়টা তোমাকে দিয়ে দিতে হবে। তো আমরা এই দিকে মনে করো k এর পরিচয়টা দিয়ে দিই। তো তুমি খেয়াল করো আমরা এখানে k এর পরিচয়টা দিয়ে দিচ্ছি, যে এখানে k একটি সমানুপাতিক ধ্রুবক, k একটা কি সমানুপাতিক ধ্রুবক। তো আমরা পরিচয় দিয়ে দিলাম k। এখন তুমি খেয়াল করো তো এই ধ্রুবকটার মান, খেয়াল করো যে আমরা এই ধ্রুবকটার মান বের করছে যে k ইজ ইকুয়াল যদি 1 হয়, f সমান সমান k এর মান এখানে বসায় দাও 1.ma। তাহলে সুতরাং f সমান সমান হচ্ছে ma। তাহলে খেয়াল করো তো আমরা ফাইনালি একটা ইকুয়েশন পেলাম, f সমান সমান হচ্ছে ma। তাহলে আসো আমরা এই সূত্রটা যদি একটু লিখি, তাহলে খেয়াল করো তো আমরা
নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আলটিমেটলি আমরা এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল অর্থাৎ দ্বিতীয় সূত্রটা যেটা আছে তার ম্যাথমেটিক্যাল ফর্মটাই আমরা এখন ডিরাইভ করছি F সমান সমান ma। তাহলে তোমাকে এটা সূত্র হিসাবে মুখস্থ রাখতে হবে যে দ্বিতীয় সূত্র কি আমাদের F সমান সমান হচ্ছে ma। আমাদের সায়েন্সের খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, তোমরা প্রায় সময় দেখবা যে এই যে সূত্রটা অনেক জায়গায় লেখা থাকে, কারণ এটা সায়েন্সের একটা ফান্ডামেন্টাল সূত্র F ইকুয়াল ma। এখন আসো তাহলে আমরা এইখান থেকে দেখো যে প্রযুক্ত ভরবেগ বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এই কথা থেকে আমরা F ইকুয়াল ma বের করছি। এবং লাস্টের লাইনটা খেয়াল করো, ভাই মুছে ফেলছি, বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকে কাজ করে, এটা লেখা ছিল। তো এটা কিভাবে খেয়াল করো তো, এই বস্তুটা হচ্ছে এখানে আছে, তুমি যদি এই দিক থেকে বল প্রয়োগ করো, খেয়াল করো তো এখানে F কি রাশি, বল একটা ভেক্টর রাশি, তাহলে ত্বরণ বলো তো ত্বরণ একটা ভেক্টর রাশি, তাহলে F এর দিক যেদিকে হবে তোমার ত্বরণের দিকও কি হবে, ঠিক একই দিকে হবে। তার মানে তুমি বস্তুটাকে যদি এই দিকে ধাক্কা দাও তাহলে বল এদিকে দিচ্ছ, তাহলে বস্তুর ত্বরণ এদিকে হবে। বলতো বস্তুর ত্বরণ এইদিকে হবে, এই কথার মানে কি বস্তুর ভরবেগের পরিবর্তনও ঠিক একই দিকে হবে। সো আমাদের লাস্টের লাইনটা ছিল যে বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও ঠিক একই দিকে হবে, অর্থাৎ তুমি বল এদিকে দিলে এই বস্তুটা এই দিকেই যাবে, এই কথাটাই তোমাকে এখানে বোঝাচ্ছে। তুমি যদি বল উপরের দিকে দাও বস্তুটা উপরের দিকে যাবে, লাস্টের লাইনটা থেকে আমাদের এটা বোঝানো হয়েছে। তা আসো আমরা এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, যেহেতু আমরা এই সূত্রের আবার যে রাশিগুলো আসছে আমরা এদের পরিচয়গুলো জানি। তাহলে এ এটাকে আমরা বলবো হচ্ছে বস্তুর ত্বরণ, তারপর হচ্ছে এম বস্তুর ভর, আর এফ এর পরিচয় হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত বল বা ক্রিয়াশীল বল। তাহলে খেয়াল করো আমরা এখান থেকে পেলাম যে আমরা যে সূত্রটা পেলাম এই সূত্রটাতে আমরা যে রাশিগুলা পাইছি, আমরা এ হচ্ছে বস্তুটাকে তুমি যখন ধাক্কা দিবা সে কত ত্বরণে গতিশীল হবে, এম হচ্ছে বস্তুর নিজস্ব ভর, আর এফ হচ্ছে তুমি বস্তুটাকে কত বলে ধাক্কা দিচ্ছ সেটা হচ্ছে আমাদের এফ। সো সূত্রটা অবশ্যই মুখস্থ রাখতে হবে, F ইকুয়াল ma। এটা হচ্ছে আমাদের নিউটনের সেকেন্ড সূত্রের ম্যাথমেটিক্যাল ফর্ম। তো এবার আসো আমরা যে বলের এককটা, আমরা যেহেতু বলের একটা ম্যাথমেটিক্যাল ফর্ম পাইছি, এখন বলের আমরা এককটাও বের করতে পারবো। তা আসো আমরা বলের এককটা যদি বের করি, খেয়াল করো তো আমরা এখান থেকে যদি বলের একক বের করি, যে আমরা একক দেখো তো বলো তো বল F এটা নির্ভর করতেছে কার উপর, বলতো বস্তুর ভর এবং ত্বরণের উপর। তাহলে ভরের একক তুমি জানো, বলো তো ভরের একক কি, কেজি, আর ত্বরণের একক কি বলতো মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমাদের বলের একক হচ্ছে, এটা হচ্ছে আমাদের বলের একক, তাহলে বলের একক কি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন বিজ্ঞানী নিউটনের সূত্র যেহেতু এটা, অর্থাৎ বিজ্ঞানী নিউটন যেহেতু আমাদের বল নিয়ে ধারণাটা সর্বপ্রথম দিছে, তো উনার নামের প্রতি সম্মান দেখায় বলের এককটাকে আমরা নিউটন বলি। তাহলে খেয়াল করো বিজ্ঞানী নিউটনের নামের প্রতি সম্মান দেখায় আমরা কি করি, বলের এককটাকে নিউটন বলি, অর্থাৎ কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার এটাকে হচ্ছে আমরা নিউটন বলি। তাহলে এটা মুখস্থ রাখতে হবে যে আমরা কোথাও যদি লেখা থাকে এরকম 10 নিউটন, তো এটাই কিন্তু তার এসআই একক, বলের এসআই এককই হচ্ছে 10 নিউটন। আবার তোমার স্যারে মনে করো নিউটন না লিখে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার লিখলো, এটা মানে হচ্ছে নিউটনকে বোঝায়, অর্থাৎ এই টার্মটাকেই আমরা বিজ্ঞানী নিউটনের নামের প্রতি শ্রদ্ধা জানাই, আমরা এটাকে নিউটন দ্বারা রিপ্লেস করি, যেটাকে আমরা ক্যাপিটাল এন বলি। তো এবার আসো আমরা বলের যদি মাত্রা যাই, তাহলে বলের মাত্রাটা কত আমরা খেয়াল করো, মাত্রা। আরেকটা কথা, তোমরা যদি বলের একক লেখো, যে ভাই আমরা যখন পরীক্ষা লিখবো আমরা কি একক লিখবো, তোমরা অবশ্যই নিউটনই লিখবা, কারণ কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার এটার নামই হচ্ছে নিউটন, আর আমরা সবসময় নিউটনটাই ব্যবহার করি। এখন আসো আমরা মাত্রা, তো দেখো আমরা এর আগের দিনও ভাইয়া তোমাদেরকে ভরবেগ যখন পড়াইছিলাম ভরবেগের মাত্রা বের করা শিখাইছি, এখানে দেখো আজকে আমরা বলের মাত্রা বের করা শিখাবো। তো আমাদের সামনের অধ্যায়গুলোতে এরকম আরো অনেকগুলোর মাত্রা বের করা আসবে। সো ভাইয়া কিন্তু ওইখানে আর দেখাবো না, কারণ কি প্রত্যেকটা অধ্যায়ে এই জিনিসগুলো মাত্রা বের করা আসে, সো সবগুলো একই নিয়মেরই। সো এটা ভালো করে বুঝো। তাহলে খেয়াল করো আমরা কিভাবে ভাঙাই, যে আমরা মেইন যে সূত্রটা জানি বল সমান সমান হচ্ছে F ইকুয়াল ma। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে আমরা জানি
এফ সমান সমান এম এ, অর্থাৎ বল সমান সমান, বলতো এম এম মানে আমরা জানি হচ্ছে ভর ইনটু হচ্ছে ত্বরণ। তাহলে বলো তো ভর এটা কি রাশি? একটা মৌলিক রাশি, তাই না? তো ভরকে আমরা আর ভাঙাইতে পারি না, তাহলে এটা হচ্ছে ভর ইনটু, বলতো ত্বরণকে আমরা ভাঙাইতে পারি। ত্বরণ মানে কি বলতো? বেগের হারকে আমরা ত্বরণ বলি। তাহলে আমরা এটাকে লিখতে পারি বেগ, বলতো আমরা যে কোনো হার আজকে শিখছি, হার মানে কি? সময় দ্বারা ভাগ থাকবে। তাহলে বেগের হার, এই কথার মানে কি? বেগ ভাগ সময়। এখন তুমি খেয়াল করো তো, আমাদের সময় হচ্ছে একটা মৌলিক রাশি, কিন্তু বেগ হচ্ছে একটা লব্ধ রাশি বা কি রাশি? একটা যৌগিক রাশি। কারণ কি? আমরা বেগকে আবার ভাঙাইতে পারি। বেগ মানে কি? সরণের হারকে আমরা বেগ বলি, বা দূরত্ব বাই সময় আমরা বলতে পারি এটাকে। তাহলে হচ্ছে ভর ইনটু বেগকে আমরা লিখতে পারি হচ্ছে সরণ ডিভাইডেড বাই সময়। তার নিচে দেখো আরো একটা সময় আছে, সময়। তাহলে এইখান থেকে দেখো আমরা ভর ইনটু, খেয়াল করো তো, এই সময়টা নিচে নামলে নিচে হবে কত বলো তো? সময় তার স্কয়ার, আর উপরে আসবে হচ্ছে তোমার সরণ। তাহলে এখন যে রাশিগুলো আসছে তুমি খেয়াল করো, ভর এটা একটা মৌলিক রাশি, সময় এটাও একটা মৌলিক রাশি, সরণ এটা মানে দূরত্ব, এটাও একটা মৌলিক রাশি। সো তোমার মাত্রাগুলো এখন বসাই দিলে হবে। তাহলে আমরা যদি মাত্রা বসাও, তাহলে ভরের মাত্রা কত জানি আমরা? ক্যাপিটাল এম। সরণ মানে দূরত্ব, দূরত্ব মানে লেন্থ, ক্যাপিটাল এল। সময় মানে টাইম, টি স্কয়ার। তাহলে আলটিমেটলি আমরা মাত্রাটা পেলাম এম এল টি ইনভার্স 2। তো এইখানে যে মাত্রাটা আসছে আমাদের, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সুতরাং বলের মাত্রা এফ সমান সমান এম এল টি ইনভার্স 2। এই মানটা বের করাও তোমরা শিখবা এবং এটা সরাসরি মুখস্থও রাখবা। কারণ হচ্ছে এটা আমাদের প্রায় সময় এমসিকিউতে আসে, বলের মাত্রা কোনটা। এখন তুমি সহজে আরো বের করতে পারবে এমসিকিউতে যখন আসে। বলতো তুমি ত্বরণের মাত্রা জানো? ত্বরণের মাত্রা আমরা জানি কত? এল টি ইনভার্স 2। আর ভরের মাত্রা কত বলো তো? ভরের মাত্রাও তুমি জানো এম। তাহলে দুইটাকে একসাথে অ্যাড করলে কত হয়? এম এল টি ইনভার্স 2। অর্থাৎ এমসিকিউতে তুমি আরো সহজেও বের করে নিয়ে আসতে পারবা। বাট মাঝে মাঝে আমাদের রিটেনে আসে যে বলের মাত্রা নির্ণয় করো, তখন তোমাকে এই প্রসেসটাতে ফলো করতে হবে। তো এরপর আসো আমাদের আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার আমরা ওই কোশ্চেনটাতে যদি আসি, ভাইয়া এর আগের ক্লাসেও পড়াইছি বলতো ভরবেগ একটি লব্ধ রাশি, তাই না? এই জিনিসটা আমরা প্রমাণ করছি। তো এইখানে আমরা আজকে প্রমাণ করব যে বল একটি লব্ধ রাশি। এই কোশ্চেনটা তোমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে এবং সামনের অধ্যায়গুলোতেও এই টাইপের প্রশ্ন আসবে যে একটা রাশি লব্ধ রাশি, এটা প্রমাণ করো। সো সবগুলো একই রকম ভাইয়া, আগের দিনও দেখেছি, আজকে আরেকটা দেখাচ্ছি, সামনে কিন্তু আর দেখাবো না। সো ভালো করে এই জিনিসগুলো বুঝে নিবা। তাহলে বলতো বল একটি লব্ধ রাশি। আমরা এবার যদি এটা প্রমাণ করি, তাহলে এই যে এই জিনিসটা আমরা খেয়াল করি, আমরা জানি এফ ইকুয়াল এম এ। তাহলে আমরা ভাঙাইতে ভাঙাইতে খেয়াল করো, লাস্টের যে লাইনটা পেলাম আমরা, বল সমান সমান ভর ইনটু সরণ ডিভাইডেড বাই সময় স্কয়ার। তাহলে আমরা এই পাশে দেখো তো, ভর সরণ সময় এরা সবাই কি রাশি বলতো? মৌলিক রাশি। তাহলে হচ্ছে তোমার একাধিক মৌলিক রাশির সমন্বয়ে বল গঠিত হচ্ছে। খেয়াল করো, একাধিক মৌলিক রাশির সমন্বয়ে আমাদের বল গঠিত হচ্ছে। তাহলে বলো, আমরা জানি যে একাধিক মৌলিক রাশির সমন্বয়ে যদি কোনো একটা রাশি গঠিত হয়, তাহলে তাকে আমরা কি রাশি বলি? যৌগিক রাশি বলি বা লব্ধ রাশি বলি। তো যেহেতু বল একাধিক মৌলিক রাশির উপর নির্ভরশীল, সো বল একটি কি রাশি? লব্ধ রাশি। সো এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে পড়বা। এরপরে আসো আমরা, দেখো এখানে ভাই অনেকগুলো প্রশ্ন লিখে রাখছি, এই প্রশ্নগুলো একটু খেয়াল করো। দেখো আমাদের প্রথম যে প্রশ্নটা আসছে, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ডে আসছে 10 নিউটন বল বলতে কি বুঝো। পরে দেখো কুমিল্লা বোর্ডে আবার আসছে 6 × 10⁵ নিউটন বল বলতে কি বুঝো। তারপর ভিকারুননিসাতে আসছে তোমার 200 নিউটন বল বলতে কি বুঝো। তারপর আইডিয়াল স্কুলে আসছে 1 নিউটন বল বলতে কি বুঝো। তাহলে খেয়াল করো যে এই প্রশ্নটা, তাহলে তুমি দেখো মোটামুটি সব জায়গায় এই প্রশ্নটা আসতেছে 2 মার্কের জন্য। তুমি যে কোনো একটা বুঝলে তুমি বাকিগুলা যে যে এইগুলা ব্যতীত অন্য যে কোনো বল দেখ না কেন, তোমার রেজাল্ট সেমই হবে, তুমি লিখতে পারবা। তো আসো আমরা প্রথমে 10 নিউটন বল বলতে কি বুঝি, আমরা এটা একটু ভাই বুঝাই দিই। তাহলে খেয়াল করো তো, আমাদেরকে 10 নিউটন বল বলতে কি বুঝো। তাহলে ভাই এখানে লিখলাম যে 10 নিউটন বল বলতে বুঝায়, দেখো আমরা কি বুঝায়। তাহলে এই সমীকরণটাতে ভাইয়া এখানে লিখলাম, আমরা সমীকরণটা কি জানি? এফ ইকুয়াল এম এ।
তাহলে তুমি খেয়াল করো তো 10 নিউটন এই কথা বল, এই কথার মানে কি তোমাকে এফ এর মান বলে দিছে। তাহলে এই সমীকরণটাতে খেয়াল করো তো এফ এর মান তোমাকে বলে দিছে হচ্ছে 10 নিউটন। তাহলে সমীকরণের লেফট সাইড হচ্ছে 10, তাহলে তোমার রাইট সাইডও কত হতে হবে বলো তো 10। তা না হলে তো সমীকরণ কি হবে না বলো তো, সমান হবে না। তাহলে দেখো তো আমাদের লেফট সাইড 10, তাহলে রাইট সাইড কিভাবে 10 হতে পারে, তুমি যেভাবে 10 বানাইতে পারো ওইটাই তোমার রেজাল্ট, ওইটাই তোমার জন্য কারেক্ট হবে। খেয়াল করো তো আমরা সবচেয়ে সিম্পল ওয়েতে যদি যাই, বলতো এম যদি 1 কেজি হয় আর এ যদি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, তাহলে দেখো তো 1 আর 10 গুণ করলে এই সাইডেও 10 হয়ে যাচ্ছে, তাহলে আমরা লেফট সাইডেও 10 রাইট সাইডেও 10 আমাদের হয়ে গেল। কিংবা তুমি উল্টাটা চিন্তা করতে পারো যে ভাই আমরা এম কে 10 ধরলাম, হ্যাঁ ধরো কোনো সমস্যা নাই, এম কে আমরা 10 কেজি ধরলাম আর এ কে আমরা 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরলাম, তাও তোমার হবে। তাহলে তুমি খেয়াল করো ভাইয়া টেকনিকটা ভাইয়া বুঝাই দিচ্ছি, যে আমাদের যে বলটা বলবে লেফট সাইডে যে বলটা থাকবে তোমার রাইট সাইডে এই দুইটার গুণফল সেম এটা হতে হবে। তাহলে তুমি সবচেয়ে সরল যেভাবে ভাঙাইতে পারো, আমরা দেখলাম আমরা এটা যদি 1 হয় এটা যদি 10 হয় তাহলে গুণফল 10 হয়ে যায়, আবার এটা যদি 10 হয় এটা যদি 1 হয় তাও গুণফল 10 হয়। তাহলে হচ্ছে আমরা এই জিনিসটাকে এখন তুমি হচ্ছে খাতায় সাজায় লিখবা, বলতে বুঝায়। তাহলে খেয়াল করো আমরা প্রথমে এটাকে নিচ্ছি যে 1 কেজি ভরের একটি বস্তুকে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে গতিশীল করতে তার উপর 10 নিউটন বল প্রয়োগ করতে হয়। 10 করতে তার উপর 10 নিউটন বল প্রয়োগ করতে হবে। তাহলে খেয়াল করো আমরা 10 নিউটন বল বলতে কি বুঝি, আমরা পেলাম যে এত ত্বরণ সৃষ্টি হতে 10 নিউটন বল প্রয়োগ করতে হবে। এখন খেয়াল করো আমরা তো উপরেরটা লিখছি বা নিচেরটাও হতে পারে, তাহলে আমরা এটাকে লিখব হচ্ছে অন্যভাবে। তাহলে অন্যভাবে আমরা কি বলতে পারি খেয়াল করো তো, যে 10 কেজি ভরের একটা বস্তুকে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে গতিশীল করতে তোমার 10 নিউটন বল প্রয়োজন হবে। তাহলে অন্যভাবে আমরা বলতে পারি যে 10 কেজি ভরের একটি বস্তুকে তোমার হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে গতিশীল করতে তোমার হচ্ছে 10 নিউটন বল প্রয়োগ করতে হবে। তাহলে খেয়াল করো আমাদের অ্যানসারটা খুবই সহজ, যে আমরা তুমি জাস্ট তোমার মতো করে এখানে ইকুয়েশনটা থেকে দেখে নিবা, তারপর এটা বাংলাতে লিখে দিবা। এখন তুমি খেয়াল করো তোমাদের ভাইয়া একটু পরে যে নোটটা দিয়ে দিব, নোটে আমরা এটা লেখা আছে কিন্তু পরের যে তিনটা আছে এগুলা লেখা নাই, তো তোমরা এই তিনটা এসডব্লিউ করবা ভাইয়া, বুঝাই দিচ্ছি। যেমন কুমিল্লা বোর্ডে যেটা আছে এটাও যদি বুঝাই দিই ভাইয়া, তুমি খেয়াল করো তো আমাদের এখানে এখন যে বলটা দেওয়া আছে দেখো 6 × 10⁵ নিউটন, তাহলে আমরা এটাকে আমরা লিখলাম হচ্ছে 6 × 10⁵ নিউটন। তো তোমাকে বলা হচ্ছে এই বলটা বলতে আমরা কি বুঝি, তাহলে ভাইদের টেকনিকটা কি বলতো, আমরা সিম্পল সবচেয়ে যেভাবে ভাঙাইতে পারি, তাহলে আমরা সবসময় একটাকে 1 ধরবা আরেকটাকে টোটালটাই ধরবা। এখন তুমি যদি মনে করো যে ভাই আরেকটু ভাইয়া দেখায় যে 10 নিউটনের যেটা ছিল যে F = ma, এটা ছিল 10 নিউটন। এখন তোমার মাথায় আসতে পারে যে ভাই আমি m = 2 কেজি নিলাম আর এর মান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার নিলাম, তাহলে আমার রেজাল্ট হবে কিনা? হ্যাঁ সেম, কোনো সমস্যা নাই, হবে। অর্থাৎ তুমি যেভাবে এটাকে এটা সমান বানাইতে পারো হবে, কিন্তু এতে তোমার একটা ঝামেলা হবে। এরকম বড় বড় যে রাশিগুলা দিবে বা দশমিক আকারে যে রাশিগুলা দিবে ওইগুলাকে ভাঙাইতে গেলে তোমার একটু মাঝে মাঝে ঝামেলা হবে। তো এই ঝামেলাটা পরিহার করার জন্য আমরা বলি যে সবচেয়ে সিম্পল ওয়েতে তুমি ভাঙাবা, অর্থাৎ একটাকে 1 ধরবা আর আরেকটাকে টোটাল রাশিটা ধরবা। দেখো আমরা একটাকে 1 ধরছি, একটাকে 10 ধরছি, এটাকে 10 ধরছি, এটাকে 1 ধরছি। তাহলে বলো তো আমরা 6 × 10⁵ এটাকে যদি ভাঙাই তাহলে আমাদের কি হবে খেয়াল করো। তুমি দেখো তো আমরা কি জানি, একটাকে 1 ধরবো আর একটাকে টোটালটা ধরবো, তাহলে m কে আমরা 1 ধরলাম, তাহলে a কত হবে বলো তো? a হবে টোটাল এই রাশিটা, তাহলে হচ্ছে 6 × 10⁵ মিটার পার সেকেন্ড স্কয়ার।
এখন তুমি যদি m কে এটা ধরো, তাহলে আমরা এটা m হলো হচ্ছে 6 × 10⁵ কেজি। তাহলে বলো তো এটার ব্যাখ্যাটা এবার যদি আমরা লিখি, তাহলে এটার ব্যাখ্যাটা কি হবে খেয়াল করো, যে আমরা এখানে 10 এর জায়গায় তুমি এখন লিখবা জাস্ট 6 × 10⁵ নিউটন বল বলতে বোঝায় 1 কেজি ভরের একটা বস্তুকে 6 × 10⁵ মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে গতিশীল করতে তার উপর 6 × 10⁵ নিউটন বল প্রয়োগ করতে হবে। এবার অন্যভাবে যদি যাই, আমরা অন্যভাবে এত কেজি ভরের, তাহলে এখানে 10 এর জায়গায় কি লিখবা, যে 6 × 10⁵ কেজি ভরের একটি বস্তুকে 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে গতিশীল করতে হলে তাকে হচ্ছে 6 × 10⁵ নিউটন বল প্রয়োগ করতে হবে। তাহলে খেয়াল করো, তুমি আবার দেখো তো আমাদের ভিকারুন এসআই যেটা আসছে তোমার 200 নিউটন বল বলতে কি বুঝো, এটা তুমি পারবা। এখন খেয়াল করো তোমাদের স্কুলে যেটা আসছে, ভাই এটা একটু বুঝাইয়া দিই, 1 নিউটন বল বলতে আমরা কি বুঝি। তাহলে বলো তো 1 নিউটন বল এটাকে তুমি ভাঙাইতে পারো কিভাবে, আমরা যদি একটু খেয়াল করো, বলো তো m এর মান 1, তাহলে আমরা দেখো আমাদের লেফট সাইডে বলছে কত নিউটন, 1 নিউটন। তাহলে m এর মান যদি 1 কেজি হয়, এর মান 1 মিটার/সেকেন্ড স্কয়ার। বলো তো এইটাকে আর কোনোভাবে ভাঙানো যায় কিনা, তুমি এটাকে যদি দেখো, এটাকে ঘুরায় যদি লেখো সেম একই জিনিসই হবে, এটা 1 কেজি, এটা 1 মিটার/সেকেন্ড স্কয়ার। সো এইটার ক্ষেত্রে তোমার এখানে যেমন আমরা দুইটা কন্ডিশন হয়, 1 নিউটনের ক্ষেত্রে তোমার জাস্ট একটা কন্ডিশনই হবে, অর্থাৎ 1 কেজি ভরের একটা বস্তুকে 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে গতিশীল করতে হলে তার উপর 1 নিউটন বল প্রয়োগ করতে হবে। তো তোমরা খেয়াল করো, ভাইয়া তোমাদের শীটে এটা লিখে দিছি, তোমরা এই বাকি এই তিনটাও সুন্দর করে SW লিখে নিবা। তো দেখো আমরা এখন হচ্ছে, তোমরা এই প্রশ্নটা একটু খাতায় লিখে নাও, আমাদের রাজশাহী ক্যাডেটে এই প্রশ্নটা আসছে। দেখো যে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্রটা প্রমাণ করো, অর্থাৎ আমরা এটা 4 মার্কের কোশ্চেন আসছিল তোমাদের রাজশাহী ক্যাডেট কলেজে, ক্যাডেট স্কুলে, যে নিউটনের সেকেন্ড সূত্র থেকে আমরা প্রথম সূত্রটাতে কিভাবে যেতে পারি। তো আসো তো আমরা সেকেন্ড সূত্রটা থেকে আমরা ম্যাথমেটিক্যাল ফর্মটা কি পাইছিলাম, F = ma, অর্থাৎ আমরা এইখান থেকে আমরা প্রথম সূত্রটাতে যাব। তো প্রথম সূত্রটা কি ছিল, যে প্রথম সূত্রটা ছিল যদি তুমি বল প্রয়োগ না করো, তাহলে খেয়াল করো ভাই এখানে জাস্ট একটু বোঝার জন্য লিখে রাখি, প্রথম সূত্র এটা ছিল হচ্ছে বল প্রয়োগ করা না হলে, বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। তো খেয়াল করো, আমরা এটা লেখার দরকার না, জাস্ট তোমাদের বোঝার জন্য, মনে রাখার জন্য ভাই এখানে আরেকবার লিখে দিলাম যে আমরা বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, আর কোন একটা বস্তু যদি গতিশীল থাকে তাহলে সে আজীবন গতিশীলই থাকবে। তো এবার আসো আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা এই জিনিসটা কিভাবে প্রমাণ করতে পারি। তো খেয়াল করো তো, আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা যদি সলিউশন যাই, খেয়াল করো যে আমরা জানি F = হচ্ছে ma, এটা কোত্থেকে জানি, আমরা এটা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জানি। এখন খেয়াল করো তো, আমরা এটাকে যদি ভাঙাই তাহলে হচ্ছে m ডট a মানে আমরা কি জানি বলতো, a মানে v - u হচ্ছে t। এখন আসো আমরা এবার যদি আমরা এইখানে আসো, এইখানের কন্ডিশনটা কি ছিল খেয়াল করো তো, বল প্রয়োগ করা না হলে বলো তো এই কথার মানে কি, f এর মান কত বলো তো, 0। তুমি কোনো বল দিচ্ছ না, এই কথা মানে f হচ্ছে 0। তাহলে এখন প্রযুক্ত বল শূন্য হলে অর্থাৎ F = 0 হলে, খেয়াল করো তো F = যদি 0 হয়, আমরা এই সমীকরণটাতে মান বসাও, এই সমীকরণে আমরা যদি মান বসাই আমরা লিখতে পারি 0 = হচ্ছে m * v - u হচ্ছে t। তাহলে খেয়াল করো তো, আমরা এই t টাকে এই দিকে যদি তুমি আর গুণ করো, t টা উপরে চলে আসবে, আর m দ্বারা যদি ভাগ করে দাও তাহলে কত আসবে, 0 * t
ডিভাইডেড বাই এম সমান সমান ভি মাইনাস ইউ। এখন তুমি খেয়াল করো তো, 0 দিয়ে যদি টি কে গুণ করো 0, তাহলে 0 কে m দ্বারা ভাগ করলে কত হবে? 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে 0 সমান সমান হচ্ছে v মাইনাস ইউ। তাহলে এইখান থেকে খেয়াল করো তো, আমরা এখান থেকে ইউটাকে এই সাইডে যদি নিয়ে আসো তাহলে ইউ প্লাস হয়ে যাবে, ইউ সমান সমান ভি বা ভি সমান সমান ইউ। তা আসো আমরা এটা বলতে আবার কি বুঝি, দেখো আমাদের যে লাইনটা আসলো, বলো তো আমরা ভি বলতে সাধারণত কি বুঝি? শেষ বেগ। আর ইউ বলতে আমরা কি বুঝি বলো তো? আদি বেগ। তো এবার আসো এবার আমরা প্রথম সূত্রে যাই। প্রথম সূত্র বলছে স্থির বস্তু স্থির থাকবে, স্থির বস্তু স্থির থাকবে। তাহলে বলো তো একটা বস্তু স্থির, তাহলে তার আদিবেগ কত বলো তো? 0। তাহলে তুমি খেয়াল করো তো, আদিবেগ এখানে যদি ইউ এর মান 0 বসাও, বলতে ইউ যদি 0 হয়, তুমি দেখো তো শেষ বেগ ভি এর মানও কত আসে? 0 আসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এফ যদি 0 হয়, তাহলে একটা বস্তু যদি স্থির থাকে, অর্থাৎ তার আদিবেগ যদি 0 হয়, তাহলে তুমি খেয়াল করো তার শেষ বেগটাও কত হচ্ছে? 0ই হচ্ছে। এবার আসো আমরা গতিশীল বস্তু, খেয়াল করো কি বলছে? গতিশীল বস্তু সুষম দ্রুতিতে, সুষম দ্রুতিতে, বলতো সুষম দ্রুতি মানে কি? এর বেগের মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখন তুমি খেয়াল করো তো, আমরা যদি এটাকে গতিশীল বস্তুর জন্য চিন্তা করি, দেখো তো বস্তুটা আদিবেগ যা ছিল, তোমার বস্তুটা শেষ বেগও তাই আছে। অর্থাৎ বস্তুটা যদি 2 মিটার পার সেকেন্ডে চলতেছে, তাহলে বস্তুটা শেষ বেগও 2 মিটার পার সেকেন্ডেই আছে। অর্থাৎ বস্তুর বেগের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা দেখলাম যে এফ ইকুয়াল এম এ থেকে আমরা হচ্ছে নিউটনের প্রথম সূত্রটা এভাবে আমরা প্রতিপাদন করতে পারি। তা আসো আমরা আজকে যতটুকু পড়াইলাম, এখান থেকে ভাইয়া তোমাদেরকে আজকে 3টা ম্যাথ করে আজকের ক্লাসটা শেষ করব। তো ফার্স্ট হচ্ছে তোমরা एग्जांपल 7, যে ভাই एग्जांपल 7 কেন, আমরা এর আগের দিন হচ্ছে एग्जांपल 6 পর্যন্ত করাইছিলাম, তো তারপর থেকে एग्जांपल 7 এটা। তো তোমরা एग्जांपल 7টা একটু খাতায় লিখে নাও। তো দেখো এই অঙ্কগুলো একেবারে সহজ, তোমরা নিজেরাও পারবা। তো আসো আমরা ফার্স্টে एग्जांपल 7 এ যদি যাই, एग्जांपल 7 দেখো এখানে, আচ্ছা খেয়াল করো আমাদের কি কি বলা হচ্ছে? 10 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর, তাহলে তোমাকে ভর বলে দিচ্ছে 10 কেজি। তাহলে আমাদের এখানে এখানে ভর m সমান সমান 10 কেজি। একটি স্থির বস্তুর উপর 100 নিউটন বল প্রয়োগ করা হলো, তার মানে বল F এর মান তোমাকে বলে দিছে, বল F সমান সমান 100 নিউটন। তোমাকে বলা হলো বস্তুটির ত্বরণ কত, অর্থাৎ একটা বস্তু স্থির আছে, তুমি এটাকে 100 নিউটন বলে যদি ধাক্কা দাও, তাহলে সে কত ত্বরণে গতিশীল হবে। তাহলে তোমাকে ত্বরণটা বের করতে বলা হচ্ছে। তাহলে ত্বরণ A ইজ ইকুয়াল হচ্ছে হোয়াট? তাহলে তুমি খেয়াল করো তো, আমরা জানি কি? আমরা জানি F সমান সমান m a। তাহলে এখান থেকে খেয়াল করো a এর মান যদি তুমি বের করো, a আসবে হচ্ছে F বাই m। তাহলে a সমান সমান F এর মান তোমাকে বলে দিছে হচ্ছে 100, তারপর হচ্ছে m এর মান বলে দিছে হচ্ছে 10। তাহলে এখানে 100 আর 10 যদি কাটাকাটি করো, a সমান সমান আসবে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা জিজ্ঞেস করা হচ্ছে বস্তুটির ত্বরণ করো, অতএব বস্তুটির ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এটা একেবারে সিম্পল ম্যাথ ছিল। তো আমরা আসো এবার 8 নম্বর কোশ্চেনটাতে। তা 8 নম্বর কোশ্চেনের আগে ভাইয়া এখানে আরেকটা কথা, না আগে 8ই করি। খেয়াল করো আমরা 8 নম্বর যে প্রশ্নটা আছে, দেখো एग्जांपल 8। তো আমরা এখানে যে যে জিনিসগুলো দেওয়া আছে, আমরা যদি এখানে একটু খেয়াল করো লিখি, দেখো एग्जांपल 8 এ তোমাকে কি বলা হচ্ছে? 4 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর, তাহলে এখানেও দেখো আমাদেরকে ভর m সমান সমান তোমাকে বলে দিচ্ছে হচ্ছে 4 কেজি। একটি স্থির বস্তুর উপর একটি বল ক্রিয়া করে এর বেগ 6 সেকেন্ডে 30 মিটার পার সেকেন্ড হলো। এখানে একটু খেয়াল করো, তোমাকে এখানে বলে দিচ্ছে একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করে 6 সেকেন্ডে এর বেগটা 30 মিটার পার সেকেন্ড হলো। তাহলে এখান থেকে তুমি একটু খেয়াল করো তো, তোমাকে কি কি বলে দিছে? একটা বস্তু স্থির ছিল, তুমি ধাক্কা দিছো তাকে 6 সেকেন্ড ধরে, এর ফলে তার বেগটা 30 মিটার পার সেকেন্ড হলো। বলো তো এই কথার মানে কি? বস্তুটা স্থির ছিল, তাহলে তার আদিবেগ কত ছিল? 0 ছিল। তাহলে আমাদের আদিবেগ
ইউ সমান সমান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, শেষ বেগ ভি সমান সমান 30 মিটার পার সেকেন্ড। এবং এই বলের যে ক্রিয়াকাল সেটা তোমাকে বলে দিছে কত, 6 সেকেন্ডে। তাহলে আমাদের সময় t ইজ ইকুয়াল হচ্ছে 6 সেকেন্ড। তুমি একটু খেয়াল করো, আমাদের লাস্টের লাইনটা আমাদেরকে কি বের করতে বলছে, তাহলে তুমি কত বল প্রয়োগ করছো সেটা বের করতে বলছে। তাহলে হচ্ছে বল F সমান সমান হচ্ছে হোয়াট। এখন এই অঙ্কটা যদি বুঝো ভালো করে, ভাইয়া দেখো স্টেপ বাই স্টেপ দেখাই দিব, তুমি অনেকগুলো অঙ্ক পারবা, আমরা যেগুলো আগামী ক্লাসে করাবো। তো তুমি খেয়াল করো, তো আমরা তোমাকে বলের মান বের করতে বলছে। ভাইয়া এখানে আগে একটু দেখাই যে আমরা জানি কি বল F ইকুয়াল হচ্ছে ma, বল F সমান সমান কি ma। তো ম্যাক্সিমাম অঙ্কে তুমি খেয়াল রাখবা যে তোমাকে ত্বরণটা সহজে বলে দিবে না, অর্থাৎ ডিরেক্ট। অর্থাৎ 1 নাম্বার অঙ্কটাতে আমরা যেটা দেখলাম, দেখো তোমাকে বল বলে দিছে, ভর বলে দিছে, তুমি ভাগ করছো, ত্বরণ পেয়ে গেছো। অর্থাৎ এত সিম্পল অঙ্ক তোমার সিকিউতে সাধারণত দিবে না। এই 7 নাম্বার যে ম্যাথটা আছে, এই টাইপের ম্যাথগুলো আমাদের এমসিকিউর জন্য আসে। তো আমাদের সিকিউতে যে ম্যাথগুলো আসবে, তোমাকে ত্বরণের মানটা তারা বলে দিবে না সাধারণত। তো তোমাকে আমরা গতির, খেয়াল করো, গতির যে 3 সূত্রগুলা জানি, খেয়াল করো তো আমরা কি কি সূত্র জানি। v is equal u plus at, খেয়াল করো তো তুমি এখান থেকে ত্বরণের মান বের করতে পারো a is equal v minus u divided by t। তারপরে v square equal হচ্ছে u square plus 2as। তুমি দেখো তো এইখান থেকেও তুমি ত্বরণের মান বের করতে পারবা, ত্বরণের মান আসবে v square minus u square divided by 2s। আবার তুমি জানো হচ্ছে s equal ut plus half at square। তো এইখান থেকেও তুমি চাইলে ত্বরণের মানটা বের করতে পারো। তো ভাইয়া এই কথাটা একটু খেয়াল করে বুঝো, তাহলে হচ্ছে তুমি এই টাইপের অনেকগুলো ম্যাথ আসে, দেখবা যে ঘুরায় পেঁচায় আসে, তোমাকে ত্বরণের মানটা ডিরেক্ট বলে দেয় না। তখন তারা এই ম্যাথটাতে যেমন খেয়াল করো, আদি বেগ বলে দিছে, শেষ বেগ বলে দিছে, সময় বলে দিছে। তাহলে তুমি এই 3টা ডাটার দিকে একটু খেয়াল করো, এই 3টা ডাটার দিকে খেয়াল করো। আর তোমাকে বের করতে হবে, বল বের করতে হলে তোমাকে ত্বরণের মানটা জানা লাগবে। তাহলে তোমাকে আগে ত্বরণটা বের করতে হবে। তাহলে তোমাকে এরকম এক্সট্রা যে ডাটাগুলা দেওয়া থাকবে, তুমি ওই ডাটাগুলাকে হচ্ছে গতির এই 3টা সূত্রের সাথে মিলাবা। যে সূত্রের সাথে মিলবে ওই সূত্র থেকে তোমাকে ত্বরণের মানটা বের করে নিয়ে আসতে হবে। তাহলে কথাটা ভাই আরেকবার বলি, যে এইখানে এক্সট্রা যে ভ্যালুগুলা দেওয়া থাকবে, ওই ভ্যালুগুলার সাথে তুমি গতির যে সূত্রগুলো আছে এদেরকে মিলাবা। যার সাথে মিলবে ওই সূত্রটা ইউজ করে আমরা হচ্ছে ত্বরণের মানটা বের করে নিয়ে আসবো। এখন তুমি খেয়াল করো তো, আমাদের ভি ইউ টি এ, দেখো আমাদের এই সূত্রটার সাথে মিলে, তাহলে আমরা এখন এই সূত্রটা ব্যবহার করে হচ্ছে আগে ত্বরণটা বের করে নিব। তাহলে খেয়াল করো যে আমরা জানি ত্বরণ a is equal হচ্ছে v minus u divided by t। তাহলে হচ্ছে v এর মান বসাও, v এর মান আমাদের কত আছে 30, মাইনাস ইউ, দেখো ইউ এর মান বলে দিছে হচ্ছে 0 আর টি এর মান 6। তাহলে এখানে হচ্ছে 30 ডিভাইডেড বাই 6, কাটাকাটি করলে আসবে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ আমরা বস্তুটার ত্বরণ হচ্ছে কত, 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো আমরা এই অঙ্কের জন্য এই সূত্রটা ইউজ হচ্ছে, অন্য কোনো অঙ্কের জন্য এগুলোও ইউজ হতে পারে। তো সেটা নির্ভর করবে তোমার অঙ্কের ডাটার উপর, যে কেমন ডাটা তারা তোমাকে দিয়ে দিচ্ছে। এবার খেয়াল করে আমরা যদি বলের মান বের করি, তাহলে আমরা যেহেতু ত্বরণ পেয়ে গেছি, তুমি ভর জানো, তাহলে আমরা জানি যে আবার আমরা জানি বল F সমান সমান ma। তাহলে তুমি খেয়াল করো তো, আমাদের m এর মান বলে দিছে হচ্ছে 4, আর a এর মান আমরা মাত্র বের করলাম 5। তাহলে হচ্ছে 4 5 হচ্ছে 20 নিউটন বলের একক। তাহলে হচ্ছে আমরা অতএব বলের মান 20 নিউটন। তাহলে অঙ্কটা ভাইয়া তোমরা স্টার্ট দিয়ে রাখবা এবং বুঝে বুঝে করবা, কারণ এই টাইপের ম্যাথ থেকে আমাদের সিকিউ আসে। তা আসো আমরা আজকে লাস্ট ম্যাথ एग्जांपल 9, এই ম্যাথটা যদি আসি এবার। দেখো আমরা एग्जांपल 9 এ যদি আসি, एग्जांपल 9, তো আমাদের যে ডাটাগুলো দেওয়া আছে খেয়াল করো, 5 নিউটন বলের কোন বস্তুর উপর
তোমার 6 সেকেন্ড ক্রিয়া করে। খেয়াল করো 5 নিউটন একটা বল আছে, যে বলটা কোনো একটা বস্তুর উপর কতক্ষণ ক্রিয়া করছে, 6 সেকেন্ড ক্রিয়া করছে। তাহলে বলো তো ভাই, বোঝার জন্য তোমাদেরকে একটু চিত্র দেখাই। মনে করো এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার উপর যদি তুমি এফ সমান সমান হচ্ছে 5 নিউটন বল প্রয়োগ করো, তাহলে বলো তো নিউটনের আমরা আজকে দ্বিতীয় সূত্রটাতে পড়ছি যে প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। তাহলে বলো তো বলটা যদি তুমি প্রয়োগ করো তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তন অবশ্যই ঘটবে। তাহলে খেয়াল করো এই কোশ্চেনটাতে তাই বলছে যে 5 নিউটন বল কোন বস্তুর উপর 6 সেকেন্ড ক্রিয়া করায়। তাহলে খেয়াল করো আমরা এখানে যে ইনফরমেশন গুলা দেওয়া আছে, এখানে বল এফ সমান সমান হচ্ছে 5 নিউটন, তারপরে এটা কাজ করছে কতক্ষণ সময়, টি ইজ ইকুয়াল হচ্ছে তোমাকে বলে দিছে হচ্ছে 6 সেকেন্ড, 6 সেকেন্ড। তারপরে তোমাকে বলে দিছে যে ভরবেগের পরিবর্তনের নির্ণয় করো, তাহলে হচ্ছে আমাদেরকে বের করতে বলছে ভরবেগের পরিবর্তন। বলতো ভরবেগের পরিবর্তন মানে আমরা কি জানি, এম ভি মাইনাস এম ইউ। তাহলে হচ্ছে এম ভি মাইনাস এম ইউ সমান সমান হচ্ছে হোয়াট, অর্থাৎ তোমাকে এই জিনিসগুলা বের করতে বলা হচ্ছে। তো এই অঙ্কটাও তোমরা একটু স্টার্ট দিয়ে রাখবা, এটাও ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তাহলে খেয়াল করো তো আমরা এখান থেকে কিভাবে বের করতে পারি। তো তোমাকে বল দিয়ে দিছে, তোমাকে ভরবেগের পরিবর্তনটা বের করতে বলছে। তো এই অঙ্কটা ইম্পর্টেন্ট এই কারণে, তো সাধারণত আমরা মনে করি যে ভরবেগ বের করতে বলা হলে বস্তুর ভরও জানা লাগে, বেগও জানা লাগে। তো এটা জানা লাগে ঠিক আছে, কিন্তু আমরা ভরবেগ না জানলেও নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা বস্তুর ডিরেক্ট ভরবেগ বের করে ফেলতে পারি। কারণ কি নিউটন কি বলছে, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এবং এই কন্ডিশনটা থেকে তুমি প্রমাণ করছো কি বলতো, এফ ইকুয়াল এম এ। তাহলে আমরা জানি, তাহলে খেয়াল করো আমরা জানি এফ সমান সমান হচ্ছে এম এ, বা এফ সমান সমান এম এ কে তুমি আবার ভাঙাইতে পারো, এ মানে আমরা কত জানি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই হচ্ছে টি। তাহলে খেয়াল করো এফ এই টিটাকে এইদিকে আর আর গুণ করো, তাহলে এফ টি সমান সমান এম ইন্টু ভি মাইনাস ইউ। তাহলে খেয়াল করো এফ টি সমান সমান এম দ্বারা গুণ করে দাও, এম ভি মাইনাস এম ইউ। তাহলে তুমি খেয়াল করো তো আমাদের এম ভি মাইনাস এম ইউ এটা মানে কি বলতো, ভরবেগের পরিবর্তন। তাহলে তুমি এখানে যদি মান বসায় দাও, এফ এর মান দেখো আমাদেরকে বলে দিচ্ছে 5, আর টি এর মান তোমাকে বলে দিচ্ছে হচ্ছে 6, সমান সমান এম ভি মাইনাস হচ্ছে এম ইউ। সুতরাং এম ভি মাইনাস এম ইউ সমান সমান 5 6 30। ভরবেগের একক কি বলতো, কেজি মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের তোমার ভরবেগ হচ্ছে 30 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে তুমি খেয়াল করো এই ম্যাথটা কেন ইম্পর্টেন্ট, যে তোমাকে বস্তুর ভর এবং বেগ না বলে দিলেও তুমি ভরবেগ বের করতে পারো। কারণ পরীক্ষায় যখন এই টাইপের ম্যাথগুলো আসে, তোমার মাথায় প্রথমেই চিন্তা আসে যে বস্তুর ভরও বলে দেয় নাই, বেগও বলে দেয় নাই, তাহলে আমরা ভরবেগ কিভাবে বের করব। সো মাথায় এটা রাখবা যে বস্তুর ভর এবং বেগ না বলে দিলেও আমাদের নিউটনের সেকেন্ড সূত্রটা থেকে আমরা বস্তুর ভরবেগটা বের করে নিয়ে আসতে পারি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভাই একটু পরে তোমাদেরকে নোটটা পাঠিয়ে দিব, যতটুকু পড়াইছি এটা সুন্দর করে নোট করে নিও।